এই ভিডিওচিত্র বা ফুটেজগুলো স্বাভাবিক অবস্থায় মাঝারি উচ্চতার একটি বিল্ডিং নির্মাণের বিভিন্ন প্র্যাকটিক্যাল দিকগুলোর একটি সহায়িকা মাত্র। প্রতিটি ফুটেজ বিএনবিসি, এসিআই, এএসটিএম এবং ইএন কোড অনুযায়ী অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের সহযোগিতায় নির্মিত হয়েছে, তবে একে কোনো পার্টিকুলার কাজের চূড়ান্ত গাইডলাইন হিসেবে ধরে নেওয়া যাবে না। এই ভিডিওতে প্রদর্শিত ফুটেজের ব্যাপারে যে কোনো মতামতের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন। যখন কোনো ফাউন্ডেশনের ডেপথ ও উইডথের রেশিও 4 অপেক্ষা বেশি হয় তখন তাকে ডিপ ফাউন্ডেশন বলা হয়ে থাকে। ডিপ ফাউন্ডেশনের লোড ডিস্ট্রিবিউশন ভার্টিক্যালি হয়। লার্জ ডিজাইন লোড, পুয়ার সয়েল কন্ডিশন, সাইট কনস্ট্রেইন ইত্যাদি কারণে ডিপ ফাউন্ডেশনের প্রয়োজন হয়ে থাকে। ক্যাশন, বোর্ড পাইল, ড্রিল শ্যাফট, ওপেন ওয়েল ফাউন্ডেশন ইত্যাদি বিভিন্ন ধরনের ডিপ ফাউন্ডেশনের উদাহরণ। ইনস্টলেশন মেথডের ভিত্তিতে পাইল ফাউন্ডেশনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: বোর্ড কাস্ট ইন সিটু পাইল, ড্রিভেন প্রিকাস্ট পাইল। পাইল করার পূর্বে ইঞ্জিনিয়ারকে যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলো: যে স্থানে পাইল করা হবে সেখানকার এক্সিস্টিং গ্রাউন্ড ওয়াটার টেবিল, সাইটে কোনো ইউটিলিটি যেমন ওয়াটার সাপ্লাই, সুয়েজ, গ্যাস লাইন আছে কিনা, থাকলে সেগুলোর অবস্থান, ডেপথ এবং টাইপ মার্ক করতে হবে। সাইটটিতে কন্টামিনেন্টস থাকার সম্ভাবনা আছে কিনা, প্রজেক্ট ডিউরেশন এবং মেথোডোলজি এর দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। চারপাশে কী ধরনের বিল্ডিং আছে সে সম্পর্কে ধারণা নিতে হবে। হাসপাতাল থাকলে শব্দদূষণের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাচীন স্থাপত্য থাকলে প্রিকাস্ট পাইলিং করার সময় সতর্ক থাকতে হবে যেন ভাইব্রেশনের দরুন কোনো ক্ষতি না হয়। গ্রাউন্ড সারফেসের স্ট্যাবিলিটি সম্পর্কে ধারণা নিতে হবে। পাইল করার সময় কী ধরনের রিগ ব্যবহার করতে হবে তা এর উপর নির্ভরশীল। অনেক সময় মাটি পর্যাপ্ত স্ট্যাবল না হওয়ার দরুন পাইল ড্রাইভিং রিগ মাটিতে বসে যেতে পারে। পরবর্তী ফুটেজগুলোতে আমরা কাস্ট ইন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইলের বিস্তারিত কনস্ট্রাকশন প্রসেস দেখব। কলাম হতে সবগুলো পাইলের উপর সমভাবে লোড ট্রান্সফার করার জন্য পাইল ক্যাপ দেওয়া হয়। সবগুলো পাইল ড্রাইভ বা কাস্ট করা হয়ে গেলে পাইলগুলোর লোকেশন সঠিকভাবে নির্ণয় করে একটি অ্যাজ বিল্ড পাইল লোকেশন প্ল্যান তৈরি করতে হবে। যদি কোনো পাইলের লোকেশন পরিবর্তিত হয়ে যায় তবে তা অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে জানাতে হবে। অনেক ক্ষেত্রে পাইলের লোকেশন চেঞ্জ হলে পাইল ক্যাপের ডিজাইনও পরিবর্তিত হতে পারে। এখানে উল্লেখ্য যে পাইল ক্যাপের ভেতর পাইলগুলোকে ড্রয়িং অনুযায়ী একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ঢুকতে হবে, তবে প্রপার বন্ডিংয়ের জন্য পাইলের মাথা ভেঙে রেইনফোর্সমেন্টগুলোকে অবশ্যই পাইল ক্যাপের ভেতর পর্যাপ্ত দূরত্ব পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে। পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট প্লেস করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন ক্লিয়ার কাভার ড্রয়িং অনুযায়ী থাকে। পাইলের টপ এবং পাইল ক্যাপের বটম জালির মধ্যে মিনিমাম 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে যেন এর ভেতর ফ্রেশ কংক্রিট যেতে পারে। পাইল ক্যাপের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল কলামটিকে অবশ্যই পাইল ক্যাপের সেন্ট্রয়েডে থাকতে হবে। পাইল ক্যাপের কংক্রিটিং এবং কিউরিং প্রপারলি করতে হবে যা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিংয়ের অনুরূপ। এটি বিস্তারিতভাবে ফার্স্ট ভার্সনে দেখানো হয়েছে। পাইলের ডিজাইন ক্যাপাসিটি পরীক্ষা করার জন্য সাইটে একটি টেস্ট পাইল করে লোড টেস্টের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয় পাইলটি প্রয়োজনীয় ভার বহনে সক্ষম কিনা। প্রথমে এস্টিমেটেড লোড অনুযায়ী সয়েল টেস্ট রিপোর্টের ভিত্তিতে পাইল ডিজাইন করা হয়। তারপর সেই ডিজাইন অনুযায়ী টেস্ট পাইল ড্রাইভ করে লোড টেস্ট করা হয় এবং ডিজাইন ক্যাপাসিটি নির্ণয় করে প্রয়োজনীয় কারেকশন করা হয়। যে কোনো ফাউন্ডেশনেরই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তার ভিতরে একটা হচ্ছে হোয়াট ইজ দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য ফাউন্ডেশন, আর আরেকটা হচ্ছে এটার হচ্ছে সেটেলমেন্ট ক্রাইটেরিয়া থেকে এটার ক্যাপাসিটিটা কত আসবে। তো এখানে যে আমরা পাইল লোড টেস্ট করতেছি এটার উদ্দেশ্য হচ্ছে ডিজাইন থেকে যে সেটেলমেন্টটা বলে দিয়েছে যে এই সেটেলমেন্টের বেশি আমরা হতে দিব না এই লোডে, সেটাই আমরা এই লোড টেস্ট দিয়ে আমরা কনফার্ম করার ব্যবস্থা নিয়েছি। সাইটের যে স্থানে সয়েল কন্ডিশন সবচেয়ে খারাপ সেখানে টেস্ট পাইলটি করতে হবে। পাইলের কনস্ট্রাকশন অবশ্যই মূল পাইলের অনুরূপ হতে হবে। এরপর টেস্ট পাইলের উপর লোড দেওয়া শুরু করা হয়।
এজন্য আমাদের দেশে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল অ্যাঙ্কর মেথড। এ পদ্ধতিতে খরচ কম হলেও এটি অনেক সময় সাপেক্ষ। এখানে উল্লেখ্য যে ক্লে সয়েলের ক্ষেত্রে টেস্ট পাইল কনস্ট্রাকশনের মিনিমাম কয়েক সপ্তাহ পর লোড দেওয়া শুরু করতে হবে। যদি স্যান্ডের ভেতরে টেস্ট পাইল করা হয় তবে কয়েকদিন পর থেকেই লোড দেওয়া শুরু করা যাবে। অ্যাঙ্কর মেথডে লোড টেস্ট করার জন্য প্রথমে টেস্ট পাইলটির টপ সারফেসটিকে ভালোভাবে সমান করে নিতে হবে। অতঃপর পাইলটির উপরে একটি বেয়ারিং প্লেট বসিয়ে তার উপর হাইড্রোলিক জ্যাক বসানো হয়। হাইড্রোলিক জ্যাকের উপরে থাকে রকার বা মাস্টার বিম, তার উপরে থাকে প্রাইমারি বা মেইন বিম, মেইন বিমের ওপরে থাকে সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিমের উপরে বালির বস্তা দিয়ে লোড চাপানো হয়। মেইন বিম এবং সেকেন্ডারি বিমগুলো ক্রিব ওয়ালের উপর রেস্ট করে। ক্রিব ওয়াল সাধারণত ইটের গাঁথুনি বা বালির বস্তার সাহায্যে তৈরি করা হয়। ASTM D1143 অনুযায়ী পাইল থেকে ক্রিব ওয়ালের ডিস্টেন্স মিনিমাম 5 ফিট হতে হবে। ক্রিব ওয়ালের থিকনেস মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করবে। পাইলের উপর লোড দেওয়ার পূর্বে পুরো লোড এই ক্রিব ওয়াল বহন করে, তাই এর ডিজাইন সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইমারি এবং সেকেন্ডারি বিমগুলোর লেন্থ এবং স্পেসিং অবশ্যই প্রপারলি ডিজাইন করে নিতে হবে। লোড দেওয়ার এই পুরো অ্যারেঞ্জমেন্টটিকে বলা হয় কেন্টলেজ। হাইড্রোলিক জ্যাকের দুই পাশে দুটি রেফারেন্স বার থাকে। এই রেফারেন্স বার এবং হাইড্রোলিক জ্যাকের সাথে দুটি ডায়াল গেজ সংযুক্ত থাকে। ডায়াল গেজের সাহায্যে অ্যাপ্লাইড লোডের ফলে সৃষ্ট পাইলের সেটেলমেন্ট পরিমাপ করা হয়। এখানে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে পাইলের উপর লোড দেওয়ার সময় যেন রেফারেন্স বারগুলো নড়ে বা সরে না যায়। ASTM D1143 অনুযায়ী রেফারেন্স বারগুলোর সাপোর্ট পাইল থেকে মিনিমাম 8 ফুট দূরে থাকতে হবে। রেফারেন্স বারগুলোকে অবশ্যই সাফিসিয়েন্ট স্টিফ হতে হবে। একটি রিমোট কন্ট্রোল হাইড্রোলিক পাম্প প্রেসার পাইপ দ্বারা হাইড্রোলিক জ্যাকের সাথে সংযুক্ত থাকে। এর সাহায্যে পাইলটির উপর লোড দেওয়া শুরু করা হয়। গাড়ি যখন চাকা আমরা চেঞ্জ করি সেখানে একটা হাইড্রোলিক জ্যাক আমরা ফিট করি। ফিট করার পরে আস্তে আস্তে করে আমরা প্রেসার দেই, আর জ্যাকের যে পিস্টনটা আছে পিস্টনটা গাড়িকে ঠেলা দেয়। ঠেলা দিয়ে যখন পুরো গাড়িটা উঁচু হয়ে যায় তখন টোটাল লোডটা আসলে ওই পিস্টনের উপরে চলে আসে। জ্যাকের ভিতরে যে পিস্টনটা আছে সেই পিস্টনের উপরে আসে। ঠিক সিমিলার সিস্টেম কিন্তু এখানেই আমরা যে এই প্রেশারটা দিচ্ছি, এই প্রেশারটা দেওয়ার জন্য আমাদের এখানে ওই জ্যাক থেকে প্রেশার পাইপ আছে। সেই প্রেশার পাইপটা এসে বাইরে এসে একটা পাম্প রয়ে গেছে যেটা হাইড্রোলিক পাম্প। সেই পাম্পের সঙ্গে প্রেশার পাইপটা ওখানে ফিট হয়ে গেছে এবং প্রেশার পাইপ এবং পাম্পের মাঝখানে আমাদের প্রেশার মাপার জন্য একটা প্রেশার গেজ ফিট করা আছে। তো এই আমরা আসলে লোড দিচ্ছি কিন্তু আমরা মাপছি কিন্তু প্রেশার দিয়ে, কেননা আমরা যে প্রেশারটা এখানে দিচ্ছি সেই প্রেশারের সঙ্গে হাইড্রোলিক যে জ্যাক আছে, জ্যাকের ভিতরে যে পিস্টনটা আছে, পিস্টনের যে টপটা আছে, ওইটার এরিয়া যেটা আছে সেই এরিয়াকে এটা প্রেশার দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি আমরা লোড পাচ্ছি আর কি। সাধারণত ডিজাইন লোডের 200% লোড টেস্ট পাইলের উপর দেওয়া হয়। 200% লোড দেওয়ার সময় পুরো প্ল্যাটফর্মটি যেন উপরে উঠে না যায় সেজন্য অ্যাডিশনাল 15% থেকে 20% লোড অ্যাড করা হয়। এর ফলে পুরো প্ল্যাটফর্মটি স্ট্যাবল থাকে। এই টোটাল টেস্ট লোড পাইলটির উপর ধাপে ধাপে প্রয়োগ করা হয়। এ সময় সঠিকভাবে ডাটাশিট মেনটেইন করতে হবে। প্রথমে ডিজাইন লোডের 25% লোড দেওয়া হয়। লোড দেওয়ার 10 মিনিট পর ডায়াল গেজ থেকে পাইলের সেটেলমেন্টের রিডিং নেওয়া হয়। এরপর আরও 10 মিনিট পর রিডিং নেওয়া হয়। এভাবে 10 মিনিট ইন্টারভেলে রিডিং নিতে হবে। যখন পরপর দুটি রিডিংয়ের পার্থক্য খুব কম হবে তখন নেক্সট ইনক্রিমেন্ট দেওয়া হয়। 25% লোড দেওয়ার পর 50%, তারপর 75%, এভাবে 100% অফ ডিজাইন লোড দেওয়া হয় এবং পাইলটির গ্রস সেটেলমেন্টের রিডিং নেওয়া হয়। তারপর পাইলটির নেট সেটেলমেন্ট পাওয়ার জন্য পর্যায়ক্রমে লোড কমিয়ে শূন্য করা হয় এবং পাইলটির নেট সেটেলমেন্টের রিডিং নেওয়া হয়। অতঃপর আবার পাইলটির উপর লোড দেওয়া হয়। এ সময় প্রথমে 50%, তারপর 100% লোড দেওয়া হয়। অতঃপর 125%, 150%
এভাবে 200% অফ ডিজাইন লোড দেওয়া হয়। এ সময় পাইলটির গ্রস সেটেলমেন্ট কত তা মেজার করে আবার পর্যায়ক্রমে লোড কমিয়ে শূন্যতে আনা হয়। এ সময় 200% ডিজাইন লোডে পাইলের নেট সেটেলমেন্ট কত তা দেখা হয়। অতঃপর দেখতে হবে পাইলটি ডিজাইন ফুলফিল করেছে কিনা। এমন হতে পারে যে পাইলটা 200% লোড দিয়েছি ঠিকই, কিন্তু সেটেলমেন্ট ডিজাইন ক্রাইটেরিয়া থেকে বেশি সেটেলমেন্ট হয়ে গেছে, তাহলেও কিন্তু এটা আমার রিকোয়ার্ড ক্রাইটেরিয়া ফুলফিল করলো না। যদিও পাইল ফেল করেনি, কিন্তু ডিজাইন ক্রাইটেরিয়া যা ছিল তার থেকে বেশি সেটেলমেন্ট হয়েছে। ফর এক্সাম্পল, এই টেস্টটা শেষ হওয়ার পরে যদি আমরা সেটেলমেন্ট পাই 25 মিলিমিটার, কিন্তু ডিজাইন ক্রাইটেরিয়া বলছে যে না 25 মিলিমিটার আমি অ্যালাউ করব না, আমার ম্যাক্সিমাম অ্যালাউ করবো আমি 15 মিলিমিটার। হ্যাঁ, তাহলে তখন আমার গ্রাফ থেকে দেখতে হবে যে 15 মিলিমিটার সেটেলমেন্ট হলে তার এগেনস্টে লোডটা কত হয়। সেই লোডটা নিয়েই তখন ডিজাইনটা আবার রিডিজাইন করা হবে, মানে পাইলের সংখ্যা হয় বাড়বে অথবা পাইলের লেন্থ বাড়বে, এই ডিসিশনগুলো ওখান থেকে নেওয়া হবে। পাইল ড্রাইভ করার জন্য নির্দিষ্ট স্থানে পাইল ড্রাইভিং রিগ প্লেস করতে হবে এবং রিগটি ভার্টিক্যাল আছে কিনা তা চেক করতে হবে। অতঃপর পাইলটির প্রথম অংশ ড্রাইভ করে রিগের সাথে আটকানো হয়। পাইলটি ট্রান্সপোর্ট করে রিগে বসানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন পাইলটির কোনো ড্যামেজ না হয়। পাইলটি প্লেস করার পর এটি পুরোপুরি সেন্টারে আছে কিনা তা চেক করতে হবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে পাইলটির কোন অংশ ধরে পাইলটি উঠানো হবে তা ডিজাইন ইঞ্জিনিয়ার উল্লেখ করে দেবেন। অন্য কোনো স্থানে ধরে উঠানো হলে পাইলটি ফ্লেক্সারার লোডে ফেল করতে পারে। রিগে প্লেস করার পর পাইলটির মাথায় ডলি পরানো হয়। ডলির ভেতরে ড্যাম্পিং ম্যাটেরিয়াল হিসেবে নারকেলের ছোবড়া ব্যবহার করা হয়ে থাকে। ডলিটি রিগের সাথে এমনভাবে আটকানো থাকে যেন পাইলটি সরে যাওয়ার কোনো সুযোগ না থাকে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে রিগে পাইল প্লেস করার পূর্বে পাইল শু ভালোভাবে চেক করে নিতে হবে। যদি পাইল শুতে এরূপ বর্ধিত কোনো অংশ থাকে তবে তা অবশ্যই ভেঙে ফেলতে হবে, কারণ এর ফলে পাইলটি বেশি এরিয়া নিয়ে ভিতরে ঢুকবে এবং স্কিন ফ্রিকশন অনেক কমে যাবে। এছাড়া এর ফলে পাইলটি মিসগাইডেডও হতে পারে। পাইল প্লেস করার পর হ্যামারটি রিগে প্লেস করা হয়। এখানে উল্লেখ্য যে হ্যামারের ওজন যত কম হবে ড্রাইভ করার জন্য ভাইব্রেশন তত বেশি হবে। তাই হ্যামারের ওজন সঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করে নিতে হবে। হ্যামারের ওজন যে সকল বিষয়ের ভিত্তিতে নির্ধারণ করতে হবে সেগুলো হলো পাইলের ওজন, পাইল ড্রাইভ করার জন্য কী পরিমাণ এনার্জি প্রয়োজন এবং কী ধরনের মাটিতে পাইল ড্রাইভ করা হচ্ছে। হ্যামার প্লেস করার পর পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়। এখানে খেয়াল রাখতে হবে যেন হ্যামারের হাইট অফ ড্রপ সঠিক থাকে। প্রথম অংশ ড্রাইভ করা হয়ে গেলে একইভাবে দ্বিতীয় অংশ প্লেস করা হয়। এ সময় প্রথম অংশের ছিদ্রের ভেতর দ্বিতীয় অংশ থেকে বের করে রাখা রড ঢুকে যায় এবং পাইলের দুটি অংশের চারদিকে স্টিল অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করে দেওয়া হয়। এই জয়েন্টের কাজটি খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ কোনো কারণে যদি জয়েন্ট ছুটে যায় তবে পাইল ড্রাইভ করা সম্ভব হবে না। অতঃপর দ্বিতীয় অংশটি ড্রাইভ করে পাইলটির ড্রাইভিং কমপ্লিট করতে হবে। পাইল ড্রাইভ করার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পাইল ড্রাইভিং করার জন্য রিগ মেশিনটি দুটি পাইপের উপর সেট করা হয়। এই পাইপ দুটোকে অবশ্যই রিজিড একটা ফাউন্ডেশনের উপরে রাখতে হবে। যদি কোনো কারণে পাইপ দুটি উঁচু নিচু হয়ে যায় তবে পুরো রিগটি বাঁকা হয়ে যাবে। আর একবার যদি পাইল বাঁকা হয়ে প্রবেশ করে তবে সেটিকে আর ঠিক করা যায় না।
তাই রিগ প্লেসমেন্ট পাইল ড্রাইভিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডলিটি পাইল হেডে খুব ভালোভাবে ফিট করতে হবে যেন হ্যামারের পুরো ইম্প্যাক্টটি ডলিটির পুরো সারফেসে এসে পড়ে। এখানে খেয়াল রাখতে হবে যেন ডলিটি পুরোপুরি হরিজন্টাল থাকে। ডলিটি কাত হয়ে গেলে পাইলের হেড ড্যামেজ হয়ে যাবে। শেষ 5 ফুট পর্যন্ত ড্রাইভ করতে কতগুলো ব্লো প্রয়োজন তা নোট করতে হবে। শেষ 1 ফিট ড্রাইভ করতে যতগুলো ব্লো প্রয়োজন তাকে সেট বলা হয়। ডিজাইন ইঞ্জিনিয়ার পাইলের সেট কত তা উল্লেখ করে দেবেন। সেট যদি কম পাওয়া যায় তবে তা অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ারকে জানাতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রিকাস্ট পাইল করার জন্য প্রথমে নির্দিষ্ট ডাইমেনশন এবং লেন্থের পাইল কাস্ট করে নেওয়া হয়। অতঃপর পাইলটিকে নির্দিষ্ট স্থানে ড্রাইভ করে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। পাইলের কংক্রিটিং মাটির ওপরে হয় বলে এর কোয়ালিটি মেনটেন করা সহজ। তবে প্রিকাস্ট পাইল ড্রাইভ করার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এছাড়া পাইল ড্রাইভ করার সময় ভাইব্রেশন হয় বলে ঘনবসতিপূর্ণ জায়গাতে এ ধরনের পাইল ফাউন্ডেশন করা উচিত নয়। পাইল লেন্থ যদি অনেক বেশি হয় তবে তা একবারে ড্রাইভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে পাইলটিকে 2 ভাগে ভাগ করে পরপর ড্রাইভ করা হয়। এ ধরনের পাইলকে স্প্লাইস পাইল বলা হয়। পরবর্তী ফুটেজগুলোতে আমরা স্প্লাইস পাইলের কংক্রিটিং এবং ড্রাইভিং প্রসেস দেখব। প্রিকাস্ট পাইল করার জন্য শুরুতে নির্দিষ্ট ডাইমেনশনে স্টিল কেস প্রস্তুত করে ফর্মের ভেতরে প্লেস করা হয়। পাইলটি যে দিক দিয়ে মাটিতে প্রবেশ করবে সে দিকটি চোখা রাখা হয়। এটিকে পাইল শু বলে। পাইল শুয়ের স্থানে স্টিল ক্যাপ পরানো হয়। পাইলের যেদিকে হ্যামারিং হবে তাকে পাইল হেড বলা হয়। এখানে অ্যাডিশনাল রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। পাইল হেডে মিনিমাম 2 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। যদি কোনো রড বাইরে বের হয়ে থাকে তবে হ্যামার সরাসরি রডে আঘাত করবে এবং পুরো লোড পাইলে ট্রান্সফার হয়ে যাবে এবং পাইলটি ফেটে যাবে। স্প্লাইস পাইলের ক্ষেত্রে পাইলের 2টি অংশের জয়েন্ট রাখার জন্য এ ধরনের টুল ব্যবহার করা হয়ে থাকে। এটা এই ইউটা দেখতেছেন, এটা হলো এই ক্যাপটাকে, এটা হলো 2টা পার্ট, এটা হলো লোয়ার পার্ট, এটা হলো আপার পার্ট। 2টা পার্ট 2 পাইলের সঙ্গে থাকে, 2 পাইলের সঙ্গে যাবে। তো এই পাইলের সঙ্গে এই ক্যাপটাকে ধরে রাখার জন্য হলো এই ইউটা ইউজ করা হচ্ছে। 2টা ইউ ওই পার্টে ওইটার সঙ্গে আছে। এটা হলো আসলে 2টা হোল রাখার জন্য 2টা পাইলের মধ্যে, যেন যখন পাইলটা আমার আসবে উপরে, নিচেরটা তো আগে ড্রাইভ করা হবে আর উপরেরটা যখন এখানে বসানো হবে তখন এই 2টা রড, এই যে এই 2টা দেখতেছেন, এইটা এবং এইটা, এই 2টা রড উপরের পাইলের মধ্যে এমবেডেড থাকবে। কিন্তু এটা এই হোলের মধ্যে ঢুকে যাবে নিচের পার্টের সঙ্গে। তো এটা রাখা হয়েছে শুধু এই সেন্টারটাকে ঠিক রাখার জন্য। সেন্টার ঠিক না থাকলে হবে কি, পাইল যদি সরে যায় কোনো কারণে, এমন দেখা গেছে যে স্প্লাইস পাইলের জোড়া ছুটে 2টা আলাদা হয়ে গেছে, 2টা একটার পাশ দিয়ে চলে গেছে, যার জন্য এইটাকে রাখা হয়, এইটাকে সেন্টারে রাখার জন্য। ফর্মের ভেতরে স্টিল কেসটি বসানোর পর পাইলের কংক্রিটিং করা হয়। পাইল হেডে হ্যামারিং করা হয় বলে এখানে রিচার কংক্রিট ব্যবহার করা হয়, অর্থাৎ সিমেন্টের পরিমাণ বেশি দেওয়া হয়। কংক্রিটিং হয়ে যাওয়ার পর কংক্রিট পাইলগুলোকে স্ট্যাক করে রাখা হয়। এ সময় পর্যাপ্ত সময় পর্যন্ত পাইলগুলোকে কিউরিং করতে হবে। পাইলের কংক্রিটিংয়ের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো, অনেক সময় একদিক থেকে কংক্রিটিং করে আসতে আসতে প্রিকাস্ট পাইলে পানি জমে যায়। এজন্য পাইলের 2 প্রান্ত থেকে কংক্রিটিং শুরু করে মাঝখানে এসে শেষ করতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে কংক্রিটিংয়ের কাজ করতে হবে যেন সেগ্রিগেশন না হয়, পুরো কংক্রিটিংটি যেন হোমোজিনিয়াস হয়। স্প্লাইসিং পাইলের ক্ষেত্রে স্প্লাইসটি খুব সাবধানতার সাথে করতে হবে যেন 2টি পাইলের অ্যালাইনমেন্ট সঠিক থাকে। 2টি পাইলের অ্যালাইনমেন্ট যদি সঠিক না থাকে তবে পাইল ড্রাইভ করা সম্ভব হবে না। পাইল শুয়ের জায়গাটিতে স্ট্রেস কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে। এই জায়গাতে সবগুলো রড একসাথে জড়ো হয় বলে ভেতরে কংক্রিট কম প্রবেশের সম্ভাবনা থাকে। তাই পাইল শুয়ের কংক্রিটিং অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে।
ওয়েট কংক্রিটকে সঠিক স্থানে ধরে রাখবার জন্য এবং প্রয়োজনীয় শেপ দেওয়ার জন্য ফর্মওয়ার্ক ব্যবহৃত হয়। ফর্মওয়ার্ক হলো এক প্রকার মোল্ড যার ভেতরে কংক্রিট ফেলা হয়। কংক্রিট পর্যাপ্ত স্ট্রেংথ গেইন করার পর ফর্মওয়ার্ক সরিয়ে ফেলা হয়। ছাদের ক্ষেত্রে সঠিকভাবে ফর্মওয়ার্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে ভালো মানের কংক্রিট তৈরি সম্ভব হয় না। এছাড়া ফর্মওয়ার্ক দুর্বল হলে সাইটে দুর্ঘটনা ঘটতে পারে। ফর্মওয়ার্ক তৈরি ও ডিজাইনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হল সাইজ, শেপ এবং অ্যালাইনমেন্ট সঠিক হতে হবে, স্ট্রং এবং প্রপারলি সাপোর্টেড হতে হবে, ভালো মানের শাটারিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে ফর্মটি যেন লিক প্রুফ হয়। এছাড়া ফর্মওয়ার্ক এমনভাবে ডিজাইন করা উচিত যেন তা পর্যাপ্ত ভার বহনে সক্ষম হয়, সহজে তৈরি এবং খুলে ফেলা যায় এবং বারবার ব্যবহারের উপযোগী থাকে। ফর্মওয়ার্ক করার জন্য আমাদের দেশে সাধারণত ভালো মানের কাঠ বা স্টিল শাটার ব্যবহার করা হয়ে থাকে। কাঠের ফর্মওয়ার্কে খরচ কম হলেও কয়েকবার ব্যবহারে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। অপরদিকে স্টিল শাটার রিপিটেড ইউজের জন্য বেশি উপযোগী। কংক্রিটের সারফেস কেমন হবে তা মূলত ফর্মওয়ার্কের উপর নির্ভরশীল। ভালো মানের ফর্মওয়ার্ক ব্যবহার করলে পরবর্তীতে কংক্রিটের সারফেস ভালো পাওয়া যায় এবং প্লাস্টার কম প্রয়োজন হয়। ছাদের ক্ষেত্রে সাধারণত বিম এবং স্ল্যাবের ফর্মওয়ার্ক একসঙ্গে প্রস্তুত করে তারপর ঢালাই করা হয়। তবে ফর্মওয়ার্ক এমনভাবে তৈরি করতে হবে যেন বটম এবং সাইডের শাটার আলাদাভাবে খোলা যায়। ছাদের ফর্মওয়ার্ক এবং শোরিং ম্যাটেরিয়াল হিসেবে স্টিল প্রপ, বাঁশ ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। তার উপর কাঠ, স্টিল রানার, স্টিল শাটার, প্লেন শিট বিছিয়ে ফর্ম তৈরি করা হয়। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বাঁশ বা স্টিল প্রপগুলো পুরোপুরি ভার্টিক্যাল করে প্লেস করতে হবে এবং ছাদের তলায় ফর্মের সাথে যেন কোনো গ্যাপ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রপ হিসেবে যদি বাঁশ ব্যবহার করা হয় তবে অবশ্যই ম্যাচিউর বাঁশ ব্যবহার করতে হবে এবং বাঁশের ডায়ামিটার মিনিমাম 3 ইঞ্চি এবং ওয়াল থিকনেস 1/4 থেকে 1/2 ইঞ্চি হওয়া উচিত। ফার্স্ট স্ল্যাবের ক্ষেত্রে ফর্মওয়ার্ক শুরুর পূর্বে ফিলিংয়ের বালু ভালোভাবে কম্প্যাক্ট করে নিতে হবে এবং বাঁশ বা স্টিল প্রপের নিচে ইট বা কাঠ বিছিয়ে দিতে হবে। কম্প্যাকশনের লেভেল এমন হতে হবে যেন মাটি বা বালু বসে পড়ার কোনো সুযোগ না থাকে। সাধারণত প্রপগুলোকে 2 থেকে 2.5 ফুট পর পর দেয়া হয়, তবে বড় আকারের বিম এবং স্ল্যাবের ক্ষেত্রে প্রপগুলোর স্পেসিং অবশ্যই প্রপারলি ডিজাইন করে নিতে হবে। এ সময় ওয়েট অফ ফ্রেশ কংক্রিট, ওয়ার্কার এবং মেশিনারিজের ওয়েট ইত্যাদি বিষয়ে বিবেচনায় নিতে হবে। এখানে উল্লেখ্য যে ছাদের হাইট বেশি হলে বাঁশ বা প্রপের মাঝখানে 2 ডিরেকশনে ব্রেসিং দিতে হবে, তবে বেশি হাইটের ছাদের জন্য স্ক্যাফোল্ডিং ব্যবহার করা সবচেয়ে ভালো। স্ল্যাবের প্যানেল অনেক বড় হলে, বিমের লেন্থ বেশি হলে মাঝখানে প্রপগুলোকে ঘন ঘন করে দেওয়া উচিত, না হলে স্যাগিংয়ের ফলে ডিফ্লেকশন হতে পারে। বিমের বটম রেডি করার সময় লেভেলিং করে নিতে হবে। এজন্য সাধারণভাবে আমাদের দেশে ওয়াটার লেভেল ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে বিমের তলা ফিট করার জন্য কলামের গায়ে পেরেক দিয়ে ডাসা মারা হয়, যা কলামের জন্য ক্ষতিকর। এজন্য বাঁশ বা প্রপ ব্যবহার করে কলামের চারপাশে এরকম ফ্রেম করে তার সাথে বিমের তলা ফিট করা যেতে পারে। বিমের সাইড রেডি করার সময় দুপাশের ছাদের থিকনেস সম্পর্কে খেয়াল রাখতে হবে। যদি থিকনেস কম বেশি হয় তবে সে অনুযায়ী বিম সাইড উঁচু নিচু রাখতে হবে। বিমের শাটারিংয়ে কাঠ ব্যবহার করা হলে কাঠগুলোর জয়েন্টে রূপবান শীট লাগিয়ে লিক প্রুফ করে নিতে হবে। পুরনো শীট থাকলে সেগুলো খুলে নতুন শীট লাগাতে হবে। বিমের সাইডে এবং তলায় সাধারণত 2 থেকে 2.5 ফুট পর পর ব্যাটেন বা ডাসা মারা হয়। সাধারণভাবে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের ডাসা ব্যবহার করা হয়ে থাকে, তবে বিমের সাইজ বড় হলে লোড অনুযায়ী ডাসার সাইজ এবং স্পেসিং পরিবর্তন করতে হতে পারে। একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বিমের তলা এবং সাইডে কখনোই বাঁকা কাঠ ব্যবহার করা যাবে না। এর ফলে পরবর্তীতে প্লাস্টার বেশি প্রয়োজন হবে এবং ফর্মওয়ার্কের জয়েন্টে গ্যাপ থেকে যেতে পারে। এক্সটেরিয়র বিমের ক্ষেত্রে বাইরে থেকে টানা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
এজন্য জিআই তার ব্যবহার করা যেতে পারে, তবে বাইরে থেকে সাপোর্ট দিতে পারলে ভালো। বিশেষ করে বিমের সাইজ অনেক বড় হলে বাইরে থেকে অবশ্যই সাপোর্ট দিতে হবে। ফর্মওয়ার্কের কাজের সময় খেয়াল রাখতে হবে যেন যেখানে সেখানে রূপবান শীট, পেরেক ইত্যাদি পড়ে না থাকে, যার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে, পা কেটে যেতে পারে। ছাদের শাটারিংয়ে প্লেন